আগামী মঙ্গলবার তো ডালাসে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচ জিতলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখবে ফরাসিরা। বিপরীতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে চায় স্পেন। দুই দলের শক্তিমত্তা সম্পর্কে যদি একটু জানতে চাই। হ্যাঁ, আসলে দর্শকদের একটু জানিয়ে রাখি, আসলে টানা ম্যাচ থাকার কারণে আমরা কিন্তু দলগুলো সম্বন্ধে সেরকম ডেপথ অ্যানালাইসিস করার সুযোগ পাই না। তো যেহেতু প্রথম সেমিফাইনাল আগে আমরা প্রথম সেমিফাইনালিস্ট দুই দল অর্থাৎ ফ্রান্স এবং স্পেনের খেলার ধরন, কিছুটা শক্তি দুর্বলতা, মূলত শক্তির জায়গাটা কোথায় সেটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। শুরুতে একটু ফ্রান্স নিয়ে কথা বলা যাক। ফ্রান্সকে তো এবারের টুর্নামেন্টের ফ্রান্স এবং স্পেনকে সবচেয়ে বেশি ফেভারিট বলা হচ্ছে। ফ্রান্সের শক্তির জায়গাটা কোথায় বা তারা কিভাবে অপারেট করে থাকে সেটা একটু দেখাবো। আমাদের হাতে কিছু ছবি আছে, আমরা একটু প্রথম ছবিটা দর্শকদের দেখাতে চাই। ফ্রান্স কিন্তু এবার যত দলগুলো অংশগ্রহণ করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হাইলাইন ডিফেন্স মেনটেন করছে। হাইলাইন ডিফেন্সটা শুধু তারা ডিফেন্সের ক্ষেত্রেই নয়, আক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করছে। এবং আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে যে ছবিটা আছে আপনি দেখেন, এটা কিন্তু ফ্রান্স এবং তারা সবশেষ যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচের মরক্কোর বিপক্ষে ম্যাচের ছবি। এটা দেখুন মরক্কোর অ্যাটাকিং থার্ড, মানে মরক্কোর ডি বক্স, এটা আপনি যে ডি বক্সটা দেখতে পাচ্ছেন, এবং ফ্রান্সের দুই মিডফিল্ডার দেখুন, 4 নম্বর উপামেকানো এবং তার পিছনে সালাইবা, তারা কিন্তু অর্ধ মাঠ পার হয়ে এসে অলমোস্ট মরক্কোর অ্যাটাকিং থার্ডে ঢুকে এসেছে। তারা কী পরিমাণ হাইলাইন্স ডিফেন্স তারা মেনটেন করে, এবং তারা যখন এই সামনে আসে অপোজিশনকে যেমন অফসাইডের ফাঁদে ফেলা যায়, তেমনি কিন্তু তারা তাদের ফ্রন্ট থার্ডে প্রেসিংয়ের ক্ষেত্রেও তাদের ফরওয়ার্ডদের বা মিডফিল্ডারদের সহায়তা করে থাকে। আরেকটা ছবি আছে, আমি দেখাতে চাই যে ফ্রান্স কিন্তু হাইলাইন্স বা ইউরোপিয়ান ভালো টিমগুলো এটা ডিফেন্স, হাইলাইন ডিফেন্স সবসময় মেনটেন করে। তাদের বিশেষ করে জার্মানি, ফ্রান্স এরা খেলেই থাকে যারা উইং নির্ভর ফুটবল খেলে, কিন্তু গত ফুটবলের চেয়েও তারা এবার বেশি অ্যাগ্রেসিভ হাইলাইন ডিফেন্স মেনটেন করছে। আমার পেছনে একটা তথ্য আছে, আমি যদি দেখাতে চাই যে মরক্কোর বিপক্ষে ম্যাচের যেহেতু সবশেষ সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা হচ্ছে 2022 বিশ্বকাপ মরক্কো, তারা যেটা সেমিফাইনালে গতবার মরক্কোকে 2-0 গোলে হারিয়েছিল কাতার বিশ্বকাপের, সেটার ডিফেন্স লাইন দেখুন। এখানে লেখাটা কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, 49 মিটার, তারা নিজেদের হাফের একটু নিচেই থাকতো তাদের ডিফেন্স লাইন, এটা তাদের অ্যাভারেজ পজিশন ছিল। কিন্তু এবার 26 সালেরটা দেখুন, তারা এবার 62 মিটার গেছে, 49 থেকে 62 আপগ্রেডটা কতটা গেছে, এবং আমি যে ছবিটা দেখিয়েছি এখানে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আছে সেটার সঙ্গে একেবারে মিলে যায়। তো তারা খুবই হাইলাইন ডিফেন্স মেনটেন করে, এবং সেক্ষেত্রে তাদের দুই সেন্টার ব্যাক, বিশেষ করে উপামেকানোর যে স্পিড, তিনি খুব দ্রুত ফিরে আসতে পারেন এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ডিফেন্ডারদের মধ্যে একটা। তো উপামেকানোর উপস্থিতিটা তাদের এই হাইলাইন ডিফেন্সটা মেনটেন করতে সহায়তা করে। এবার আমরা একটু দেখাতে চাই যে ফ্রান্সের যে মিডফিল্ড আছে, মিডফিল্ডের চেয়ে তাদের তো ফ্রন্ট ফোরে বেশি আলোচনায় আসে, তারা কিভাবে অপারেট করে এবং তাদের শক্তির জায়গাটা কোথায়। আমি এখানে 3টা ফুটবলারকে এখানে মার্ক করা আছে। ডেজরি ডুয়ে, যিনি লেফট উইঙ্গার, রেবিও মিডফিল্ডার, এবং দিনিয়ে, তিনি হচ্ছে লেফট ব্যাক। আপনি এই 3 জন দেখুন, তারা এইখানে সার্কেল করার অর্থই নেই তারা এই জায়গায় ফিক্সড জায়গায় থাকে, তারা অনবরত এখানে স্ট্রাইক রোটেট করতে থাকে, তারা ঘুরতে থাকে। ধরেন দিনে উঠে যাবে, দুয়ে নিচে আসবে, রেবিও ওই সাইডে সরে যাবে। শুধু এই 3 জনই নয়, বাকি যেই ফুটবলার আছে তারা হঠাৎ করে একটা জোনে চলে আসে। এই 3 জন যেমন একসঙ্গে আছে, এরপরে তাদের সঙ্গে ওলিসে, এমবাপ্পে, বাকি যারা আছে তারাও যুক্ত হবে। কিন্তু কেন যুক্ত হবে? তাদের নাম্বার গেমে হারানোর জন্য। তারা যখন এইদিকে এমবাপ্পে, ওলিসে, বাকিরা যখন ঢুকবে, তখন তাদেরকে যারা মার্কিং করছেন, ট্র্যাক করছেন, তারাও কিন্তু এই লেফট জোনটাতে চলে আসবে। লেফট জোনটাতে আসলে কি হবে? তাদের এই রোটেশন তারা ঘুরতে থাকে এই অর্থে যে যেন স্পেস তৈরি হয়, একজন সামনে যায় তাকে মার্ক করার, তিনিও তো নড়বেন, এবং এক সাইডে একসঙ্গে সবাই চলে আসার কারণটা পরের ছবিটা দেখে ক্লিয়ার হবো আমরা। তারা যখন একটা জোনে সবাই চলে আসে, তখন হঠাৎ করে তারা, আমি তো লেফট ফ্ল্যাঙ্কের উদাহরণটা দিচ্ছিলাম, রাইট সাইডে কিন্তু ওসমান দেমবেলে দাঁড়িয়ে থাকে, রাইট উইঙ্গার। তো তারা তাদের মিডফিল্ডার যখন এখানে চলে আসে, তাদের একটা রাইট সাইড জোনটা ফাঁকা হয়ে যায়। ওই যে সার্কেল বক্স করা আছে সেখানে ওসমান দেমবেলে দাঁড়িয়ে হঠাৎ করে তারা এই প্রান্ত বদল করে তাদের যে ভালো লং পাস দেয়, তারা তার কাছে বলটা দেয়, এবং তিনি একটা লং পাসে সাইড চেঞ্জ করে একটা আক্রমণে উঠে যান। এবং ডেমবেলে যখন আক্রমণে বলটা পেয়ে সামনের দিকে ঢুকে যায়, আবার স্বাভাবিকভাবে এই ডিফেন্ডার তাকে ট্র্যাক করতে যায়, এবং এমবাপ্পে এবং অলিসের সামনে গিয়ে ডি বক্সের সামনে একটা স্পেস ক্রিয়েট করে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেন। তো এটাই হলো ফ্রান্সের আক্রমণে যাওয়ার আসলে প্রধানতম বৈশিষ্ট্য। আরও অবশ্যই নিশ্চয়ই আছে। আরেকটা জিনিস দেখাতে চাই যে ফ্রান্সের ডিফেন্ডারদের যেমন অ্যাটাকের ক্ষেত্রে বা প্রেসিংয়ের ক্ষেত্রে সুবিধা দেখাতে বললাম, তাদের অ্যাটাকাররাও কিন্তু তাদের ডিফেন্সে সহায়তা করে, এবং সেখান থেকে যে কাউন্টার অ্যাটাকটা তৈরি হয় সেটা আবার দুর্দান্ত হয়। এখানে যদি একটু দেখেন, এখানে মরক্কো আক্রমণ করছে, সেই জায়গায় আমি সার্কেল করে দিয়েছি। ওসমান ডেমবেলে দেখুন, একদম
তাদের ডি বক্সের সামনে ডিফেন্সে চলে গেছে। অলিসে তো একদম ডি বক্সের কাছে দাঁড়িয়ে আছে, এমবাপ্পে এবং ডেজিরি ডিও। অর্থাৎ তাদের কোনো ফরওয়ার্ড কিন্তু নিজেদের লাইনে নেই বা অপোজিট হাফে নেই না। সচরাচর নাম্বার 9 বা স্ট্রাইকাররা, সেক্ষেত্রে এমবাপ্পে বা ডেম্বেলের কিন্তু এই দিকে দাঁড়িয়ে থাকার কথা, তারা এনার্জি সেভ করে থাকে, হঠাৎ করে একটা বল পায় গোল দেওয়ার কাজটা করে থাকে। কিন্তু ফ্রান্সের সিস্টেমটা কিন্তু এই না, তারা অল আউট অ্যাটাকে যায়, অল আউট ডিফেন্সে যায়, এবং এখানে তারা ডিফেন্সে গেছে। এখন এই যে এইটাকে বলে ট্রানজিকশন একটা ফেজ, তারা ডিফেন্স করতে করতে যখন বল তাদের পায়ে আসবে তখন তারা এত পিছনে আসছে, তারা আক্রমণে যাবে কিভাবে। পরের ছবিটা আমি দেখাবো, সেটাতে দেখলে আসলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে তারা কিভাবে অ্যাটাকে যায়। আমি ওই সিচুয়েশনের পরের মুহূর্তটা এটি, এখান থেকে তাদের আপনি দেখুন এমবাপ্পের ট্র্যাকিংয়ের গতিটা। তাদের যে 3 ফরওয়ার্ড আছে এমবাপ্পে, অলিসে এবং ডেম্বেলে, তারা এতটাই দ্রুত গতিতে দৌড়ায় এবং বলটা কিন্তু অলিসের পায়ে ছিল, তিনি তাদের ডিবক্সের সামনে নিয়ে রান করছিলেন এবং এমবাপ্পে এবং ডেম্বেলে তার সঙ্গে। আপনি এমবাপ্পের রানটা দেখুন, এমবাপ্পে কিন্তু ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ফুটবলারদের মধ্যে একজন এবং ফ্রান্সের সবচেয়ে দ্রুততম ফুটবলার, এবং তিনি দ্রুত রান মেক করেন দুই পাশ থেকে দুজনে। এবং অলিসের কাছে আপনি দেখুন, অলিসের মাঝখানে যে সার্কেলটা, তিনি চাইলে ডেম্বেলেকেও পাস দিতে পারেন, তিনি চাইলে এমবাপ্পেকেও পাস দিতে পারেন। তারা এত দ্রুত রান করে এবং ট্রানজ্যাকশনটা কাজ করে। তো এভাবেই তারা কিন্তু কাউন্টার অ্যাটাকের মাধ্যমে এই কাজটা অপারেট করে থাকে।